রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান জানে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের অস্ত্র বেশি, তাদের প্রযুক্তি উন্নত, তাদের আকাশ দখলের ক্ষমতা ভয়ঙ্কর, কিন্তু তবুও ইরান তাদের মতো হতে চায় না। বরং ইরান বেছে নিয়েছে ভিন্ন পথ, একটা ধীর, হিসেবি, প্রতিপক্ষকে ক্লান্ত করে দেওয়ার যুদ্ধ। এই কৌশলের নাম অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, অর্থাৎ অসম যুদ্ধ। এখানে শক্তি দিয়ে শক্তির মোকাবিলা হয় না, বরং প্রতিপক্ষকে ধীরে ধীরে দুর্বল করে ফেলা হয়, যুদ্ধকে দীর্ঘ করা হয়, খরচ বাড়ানো হয়, আর শেষে শক্তিশালী শত্রুকেই ক্লান্ত করে দেওয়া হয়। এই যুদ্ধে ইরানের প্রথম অস্ত্র সস্তা ড্রোন, শাহেদ 136 ড্রোন। দেখতে সাধারণ, গতি কম, কিন্তু ভয়ঙ্কর কার্যকর, কারণ এগুলো তৈরি করতে খরচ কম, কিন্তু এগুলো ঠেকাতে যে মিসাইল ব্যবহার করতে হয় তার দাম অনেক বেশি। একটা ড্রোন নামাতে যে খরচ, সেই খরচে হয়তো 10টা ড্রোন বানানো সম্ভব। এখানেই পাল্টে যায় খেলার নিয়ম। তারপর আসে পারস্য উপসাগরের গলা হরমুজ প্রণালী। এই সরু জলপথ দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল যায়। ইরান জানে পুরো পথ বন্ধ করার দরকার নেই, শুধু ভয় তৈরি করলেই হবে, আর সেটাই করেছে তারা। জাহাজ চলাচল ব্যাহত হয়েছে, তেলের দাম $100 ছাড়িয়েছে, বিশ্ববাজার কেঁপে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন এটা শুধু সামরিক যুদ্ধ না, এটা অর্থনৈতিক যুদ্ধ। কিন্তু এখানেই শেষ না। ইরানের আরেকটি বড় অস্ত্র প্রক্সি বাহিনী, লেবাননি হিজবুল্লাহ, ইরাকের শিয়া মিলিশিয়া। এরা সরাসরি ইরানের সেনা না, কিন্তু ইরানের পক্ষেই লড়ছে। হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে নতুন ফ্রন্ট খুলেছে। ইরাকের মিলিশিয়ারা মার্কিন ও ইসরায়েলি স্বার্থে আঘাত করছে, ফলে যুদ্ধ এক জায়গায় আটকে নেই, ছড়িয়ে পড়েছে বহু ফ্রন্টে। এতে প্রতিপক্ষের জন্য যুদ্ধ আরো কঠিন হয়ে গেছে, কিন্তু ইরানের কৌশল আরো গভীরে। তারা ব্যবহার করছে মোজাইক ডিফেন্স, একটা এমন ব্যবস্থা যেখানে পুরো সামরিক কাঠামো ছোট ছোট অংশে ভাগ করা, প্রতিটি অংশ আলাদাভাবে কাজ করতে পারে। ধরা যাক নেতৃত্বে আঘাত এলো, তবুও যুদ্ধ থামে না, বরং নতুন ভাবে গড়ে ওঠে, নতুন ভাবে লড়াই চালিয়ে যায়। এই কারণেই যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হামলা সত্ত্বেও তেহরানের সরকার ভেঙে পড়েনি, বরং তারা নতুন নেতৃত্ব এনেছে, লড়াই চালিয়ে যাচ্ছে। ইতিহাসও এই কৌশলের পক্ষে কথা বলে। ভিয়েতনামে যুক্তরাষ্ট্র ছিল শক্তিশালী, কিন্তু তারা হেরে যায়, কারণ প্রতিপক্ষ সরাসরি লড়েনি, সময়কে অস্ত্র বানিয়েছিল। আফগানিস্তানেও একই চিত্র। তালেবান দীর্ঘদিন ধরে যুদ্ধ টেনে নেয়, খরচ বাড়ায়, আর শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে পিছু হটতে হয়। ইরানও ঠিক সেই পথেই হাঁটছে। তাদের লক্ষ্য একটাই, দ্রুত জয় না, বরং দীর্ঘ যুদ্ধ। একটা এমন যুদ্ধ যেখানে রাজনৈতিক চাপ বাড়বে, অর্থনৈতিক চাপ বাড়বে, আর শক্তিশালী শত্রুও একসময় ক্লান্ত হয়ে পড়বে। কারণ এই ধরনের যুদ্ধে প্রশ্নটা কি একটাই, কে বেশি শক্তিশালী? না, প্রশ্নটা হলো কে বেশি সময় টিকে থাকতে পারবে। মধ্যপ্রাচ্যের এই আগুন তাই শুধু অস্ত্রের লড়াই না, এটা সময়ের লড়াই, এটা ধৈর্যের লড়াই, এটা টিকে থাকার লড়াই। এবার ইরানি ক্ষেপণাস্ত্রের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্রের গর্বের প্যাট্রিয়ট সিস্টেম। কোনো সামরিক ক্যামেরা নয়, একজন সাধারণ নাবিকের ধারণ করা ভিডিও। আর সেই ভিডিও এখন মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। ভিডিওতে দেখা যায় সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের কাছে আকাশ চিরে ছুটে আসছে 2টি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মুহূর্তের মধ্যেই তারা আঘাত হানে গুরুত্বপূর্ণ তেল স্থাপনায়। এরপরই সক্রিয় হয় প্রতিরক্ষা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট সিস্টেম থেকে একের পর এক ছোড়া হয় ইন্টারসেপ্টর মিসাইল, মোট 6টি। কিন্তু তারপর যা ঘটে তারও বেশি চমকপ্রদ। 6টি ইন্টারসেপ্টরই লক্ষ্য ভেদে ব্যর্থ হয়। কোনো প্রতিরোধ, কোনো বাধা, কিছুই যেন কাজ করেনি। ইরানি ক্ষেপণাস্ত্রগুলো সোজা গিয়ে আঘাত করে তাদের লক্ষ্যবস্তুতে, যেন আকাশে কেউ তাদের থামাতে পারেনি। এই দৃশ্য শুধু একটি ব্যর্থতা নয়, এটি এক গভীর সংকেত। এই ভিডিওটি দেশটির কঠোর সেন্সরশিপের মধ্যেও বাইরে চলে এসেছে। জানা গেছে এমন ভিডিও ধারণ বা শেয়ার করার অভিযোগে বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ এই ঘটনার গুরুত্ব কতটা তা বুঝতে খুব বেশি কষ্ট হয় না। এখানে শুধু সামরিক ব্যর্থতা নয়, অর্থনৈতিক বাস্তবতাও স্পষ্ট হয়ে উঠছে। একটি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের দাম প্রায় $6 মিলিয়ন। 6টি মিসাইল ছুটতে খরচ হয়েছে প্রায় $18 মিলিয়ন। অথচ যেসব ক্ষেপণাস্ত্র থামাতে এগুলো ছোড়া হয়েছিল সেগুলোর খরচ এর চেয়ে অনেক কম। যুদ্ধ এখন অর্থনীতিরও লড়াই। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কাতার থেকেও একই ধরনের ফুটেজ সামনে এসেছে। সেখানে দেখা গেছে প্রতিটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে 3টি করে ইন্টারসেপ্টর ছোড়া হচ্ছে। এর মানে একটাই, প্রতিরক্ষা ব্যবস্থার উপর আস্থা কমে যাচ্ছে।
এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার বিশাল, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ইন্টারসেপ্টর মজুদ তুলনামূলকভাবে কম। রিপোর্ট বলছে যুদ্ধ শুরুর আগেই যুক্তরাষ্ট্রের মজুদ প্রয়োজনের মাত্র 25% নেমে এসেছিল। এখন সেই প্রতিরক্ষার ঢাল আরো দুর্বল হয়ে পড়ছে। এর সঙ্গে যোগ হয়েছে আরেকটি ভয়ঙ্কর বাস্তবতা, অঞ্চলের গুরুত্বপূর্ণ রাডার ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা ধ্বংস বা অচল হয়ে পড়ছে। ফলে আক্রমণ ঠেকানোর সময়ও কমে যাচ্ছে। উপসাগরীয় দেশগুলো যারা ইরানের খুব কাছাকাছি, তাদের জন্য এই ঝুঁকি আরো বড়। এই পরিস্থিতিতে যুদ্ধ এখন শুধু অস্ত্রের নয়, এটি কৌশল, প্রযুক্তি এবং সহনশীলতার পরীক্ষা। অন্যদিকে ইরাকের রাজধানী বাগদাদেও উত্তেজনা চরমে। ড্রোন হামলা, বিস্ফোরণ, বিমান হামলা সব মিলিয়ে কাঁপছে শহর। এক প্রো ইরান মিলিশিয়া এমন একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় একটি ড্রোন সরাসরি যুক্তরাষ্ট্রের দূতাবাস চত্বরে ঢুকে পড়েছে। শক্ত নিরাপত্তার মধ্যেও এমন অনুপ্রবেশ বড় ধরনের প্রশ্ন তুলছে। ভিডিওতে দেখা যায় ড্রোনটি ভবনের ফাঁক দিয়ে উড়ে যাচ্ছে, মার্কিন পতাকার খুব কাছ দিয়ে ঘুরছে। যদিও ভিডিওটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি, তবুও এর বার্তা স্পষ্ট, সবচেয়ে সুরক্ষিত স্থানও এখন ঝুঁকিতে। একই সময়ে বাগদাদে একাধিক বিস্ফোরণ ঘটে। একটি বিমান হামলায় অন্তত 4 জন নিহত হন। আবার মার্কিন দূতাবাসেও ড্রোন হামলা হয়। দুটি ড্রোন ভূপাতিত করা হলেও একটি ভেতরে আঘাত হানে, আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। 2 টন ওজনের ক্ষেপণাস্ত্র, আকাশ চিরে ধেয়ে আসা আগুন, আর নিচে আতঙ্কে কাঁপছে ইসরায়েলি শহর। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যেন এক নতুন মোড়। ইরান দাবি করেছে তারা এবার ইসরায়েলের উপর চালিয়েছে 58তম দফার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC বলছে এই হামলায় তারা ব্যবহার করেছে অত্যাধুনিক ও নিখুঁত লক্ষ্যভেদী অস্ত্র। শুধু সাধারণ মিসাইল নয়, 2 টন ওজনের ওয়ারহেড বহনকারী খোরামশার ক্ষেপণাস্ত্র ছিল এই আঘাতে। ইরান জানায় এই অভিযানে খোরামশার পাশাপাশি গদর, ফাতা, খেইবার শেকান, ফাতে ও কিয়াম ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে ছিল এক ঝাঁক বিধ্বংসী ড্রোন, অর্থাৎ আকাশে একসাথে নেমে আসা আগুনের ঝড়, মিসাইল আর ড্রোনের সমন্বিত আক্রমণ। লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর নাহারিয়া, বেত শেমেশ, তেল আবিব, পশ্চিম কুদস। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিও ছিল নিশানায়। ভিক্টোরিয়া, আলী আল সালেম, আল খার্জ, একটির পর একটি ঘাঁটিতে আঘাত হানার দাবি করেছে তেহরান। এমনকি মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের অবস্থানেও হামলার কথা বলা হচ্ছে। এরপর কি হলো? ইসরায়েলের আকাশে বাজতে থাকে সাইরেন একটানা। তেল আবিব, আশদোদ, বাত ইয়াম, মোট 136টি স্থানে সতর্ক সংকেত। মানুষ ছুটছে বাংকারের দিকে, ভয় যেন প্রতিটি শ্বাসে। হিসাব বলছে প্রায় 43,30,000 মানুষ আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, যেন একটি দেশ একসাথে মাটির নিচে লুকিয়ে পড়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার সর্দার মুসাভি আমেরিকান জায়ান্টবাদী শত্রুর বিরুদ্ধে অঞ্চল জুড়ে কার্যকর এবং শক্তিশালী হামলার এক নতুন পর্যায় ঘোষণা করেছেন। তিনি আরো বলেন, তেল আবিব এবং ওয়াশিংটনের অহংকারের মেরুদণ্ড রাস্তা ও চত্বরগুলোতে ভেঙে দেওয়া হবে। ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্লাস্টার নির্নিশানের আঘাতে একাধিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থাগুলো। উদ্ধারকর্মীদের তথ্য অনুযায়ী হামলার ফলে বিভিন্ন স্থানে ছোট ছোট গর্ত সৃষ্টি হয়েছে, যা ক্লাস্টার বোমার আঘাতের চিহ্ন। একটি মিউনিশন একটি ট্রেন স্টেশনেও আঘাত হানে, এতে স্থাপনাটির ক্ষতি হয়েছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে তারা ইসরায়েলের পুলিশ সংশ্লিষ্ট সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং অস্ত্র উৎপাদন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এদিকে যুদ্ধের আরেকটি ভয়ঙ্কর চিত্র তুলে ধরছে ইরান। তাদের দাবি, যুদ্ধের প্রথম সপ্তাহেই মার্কিন বাহিনী পড়েছে নজিরবিহীন ক্ষতির মুখে। তেহরানের গোয়েন্দা সূত্র বলছে 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতে অন্তত 200 মার্কিন সেনা নিহত হয়েছে, আহত 3000-এর বেশি। আরো বড় দাবি, মার্কিন ও ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন প্রায় ফুরিয়ে আসছে। মাত্র 7 দিনে 153টি মিসাইল লঞ্চ প্ল্যাটফর্ম ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। 23টি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম সম্পূর্ণ ধ্বংস, 37টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ভূপাতিত। এমনকি অঞ্চলে মোতায়েন করা মার্কিন অস্ত্র ভান্ডারের প্রায় 43% নাকি বিলীন হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে, কিন্তু এই আগুন কি নতুন কোনো শক্তির ভারসাম্য তৈরি করছে, নাকি উন্মোচন করছে বহু পুরনো এক বাস্তবতা, যেখানে যুক্তরাষ্ট্রের দেওয়া নিরাপত্তা নিশ্চয়তাই এখন পরিণত হয়েছে বড় ঝুঁকিতে?
প্রথম দেখায় মনে হতে পারে অঞ্চলটি বদলে যাচ্ছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। এখানে নতুন কিছু তৈরি হচ্ছে না, বরং পুরনো কাঠামোই আরো স্পষ্ট হয়ে উঠছে। সংকটের মুহূর্তগুলো শুধু দেখিয়ে দেয় কার হাতে ধ্বংসের ক্ষমতা, কে সেই ধ্বংসের আঘাত সহ্য করে, আর কার মাটি যুদ্ধের ময়দান হয়ে যায়। ইরানকে ঘিরে চলমান যুদ্ধ এই বাস্তবতাকে আরো নগ্নভাবে সামনে এনেছে। হঠাৎ করে স্পষ্ট হয়ে গেছে এই অঞ্চলের সামরিক ঘাঁটি, জোট আর অবকাঠামো আসলে কিভাবে প্রতিশোধের মানচিত্রে পরিণত হয়। দশকের পর দশক ধরে অনেক আরব দেশ তাদের নিরাপত্তা গড়ে তুলেছে যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে। মার্কিন সামরিক ঘাঁটি, যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা, অস্ত্র ক্রয় সব মিলিয়ে তৈরি হয়েছে এক বিশাল নিরাপত্তা কাঠামো। বাইরে থেকে এটাকে বলা হয়েছে সুরক্ষা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যিই সুরক্ষা ছিল? বাস্তবে এই কাঠামো শুধু রক্ষা করার জন্য নয়, বরং একটি নির্দিষ্ট শক্তির প্রভাব বজায় রাখার জন্য তৈরি। এখানে যুদ্ধ কোনো দুর্ঘটনা নয়, বরং একটি পদ্ধতি, একটি উপায় যার মাধ্যমে সংকট নিয়ন্ত্রণ করা হয় এবং ক্ষমতা ধরে রাখা হয়। এই কাঠামোর ভেতরে ইরানকে সবসময় একটি স্থায়ী হুমকি হিসেবে তুলে ধরা হয়েছে, কারণ ইরান একটি বিপ্লবের মাধ্যমে এমন এক শাসন ব্যবস্থা গড়ে তুলেছে যা বাইরের প্রভাবকে চ্যালেঞ্জ করে। ফলে অস্থিতিশীলতা শব্দটি ব্যবহার করে তাকে হুমকি হিসেবে দেখানো হয়েছে। কিন্তু বাস্তবতা আরো জটিল। ইরান ও উপসাগরীয় দেশগুলোর সম্পর্ক সবসময় শত্রুতাপূর্ণ ছিল না। কখনো প্রতিদ্বন্দ্বিতা, কখনো সমঝোতা, কখনো সহযোগিতা, সবই ছিল। কিন্তু মার্কিন নিরাপত্তা কাঠামো এই সম্পর্ককে একরকম ভাবে স্থায়ী হুমকিতে পরিণত করেছে। যে ঘাঁটিগুলো একসময় নিরাপত্তার প্রতীক ছিল, সেগুলোই এখন আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু। কারণ এগুলো শুধু প্রতিরক্ষার জন্য নয়, এগুলো শক্তি প্রদর্শনের কেন্দ্র, যুদ্ধ পরিচালনার কেন্দ্র। একই চিত্র দেখা যায় হরমুজ প্রণালীতেও। বিশ্বের প্রায় 1/5 তেল এই সরু পথ দিয়ে যায়। উপসাগরীয় অর্থনীতির প্রাণ ভ্রমরা এটি। কিন্তু যুদ্ধের উত্তাপে এখানেও সামরিক উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ বাড়াচ্ছে, অথচ এর ঝুঁকি বহন করছে মূলত আঞ্চলিক দেশগুলো। তেল রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে, বিমান খরচ বাড়ছে, বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে। কিন্তু এই ক্ষতিকে অনেক সময় ছোট মূল্য হিসেবে দেখা হয় বৃহত্তর কৌশলগত স্বার্থের তুলনায়। যে নিরাপত্তা নিশ্চয়তার কথা বলা হয় তা আসলে পূর্ণাঙ্গ প্রতিরক্ষা চুক্তি নয়। অস্ত্র ক্রয়ের মাধ্যমেও এই নির্ভরতা আরো গভীর হয়, কারণ শুধু অস্ত্র নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ, প্রযুক্তি, সবকিছু। ফলে একটি দেশের সামরিক ব্যবস্থা ধীরে ধীরে অন্য একটি শক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়ে। ফলে একটি নতুন বাস্তবতা তৈরি হয়, যেখানে একটি দেশ শুধু নিজেকে রক্ষা করে না, বরং একটি বৃহত্তর শক্তির অংশ হয়ে ওঠে। আর সেখানেই জন্ম নেয় সবচেয়ে বড় দ্বন্দ্ব। কারণ যখন যুদ্ধ শুরু হয়, তখন এই ঘাঁটি, বন্দর, রাডার সবকিছুই হয়ে যায় লক্ষ্যবস্তু। তখন একটি দেশ শুধু নিরাপত্তা পায় না, বরং নিজের ভূখণ্ডকেই যুদ্ধের অংশ করে তোলে। ইরানের বহুল আলোচিত সেজিল 2 ক্ষেপণাস্ত্র, আর এই ক্ষেপণাস্ত্রের নাম এখন চারদিকে ঘুরছে এক অদ্ভুত পরিচয়, ড্যান্সিং মিসাইল, অর্থাৎ নাচুনে ক্ষেপণাস্ত্র। কারণ এই ক্ষেপণাস্ত্র সোজা পথে উড়ে যায় না, আকাশে উঠেই এটি দিক বদলায়, বাঁকে নেয়, আবার ঘুরে দাঁড়ায়, ঠিক যেন বাতাসে নাচতে নাচতে ছুটে চলেছে। আর সেই কারণেই ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে এটি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একগুচ্ছ উন্নত ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। সেই হামলায় প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে সেজিল 2 ক্ষেপণাস্ত্র। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এটি প্রথমবার এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইরান। এই সেজিল 2 আসলে ইরানের তৈরি একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পুরোপুরি নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই অস্ত্র চালিত হয় কঠিন জ্বালানিতে। ইরানের সামরিক ভাষায় এটি শুধু সেজিল নয়, এটি কখনো সাজিল, কখনো আশৌরা বা আশুরা নামেও পরিচিত। সেজিল 2 এর শক্তি ও সক্ষমতা শুনলে অনেকেই বিস্মিত হন। এই ক্ষেপণাস্ত্র প্রায় 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চল এর আওতায় পড়ে। এটি প্রায় 700 কেজি ওজনের যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম। কিন্তু শুধু দূরত্ব বা ওজনই এর বিশেষত্ব নয়। এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হলো এর গতিপথ। সাধারণ ক্ষেপণাস্ত্র আকাশে উঠলে নির্দিষ্ট পথে এগোয়, কিন্তু সেজিল 2 আকাশে অনেক উঁচুতে উঠে দিক পরিবর্তন করতে পারে। কখনো বাঁক নেয়, কখনো গতি বদলায়, আবার কখনো হঠাৎ দিক ঘুরিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এই অপ্রত্যাশিত চলনই ইসরায়েলের মতো শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে দেয়।
ঠিক এই কারণেই সামরিক বিশ্লেষকেরা একে বলেন ড্যান্সিং মিসাইল, অর্থাৎ নাচতে নাচতে এগিয়ে চলা ক্ষেপণাস্ত্র। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS জানিয়েছে সেজ্জল ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য প্রায় 18 মিটার, এর ব্যাস প্রায় 1.25 মিটার, আর পুরো ক্ষেপণাস্ত্রটির ওজন প্রায় 23,600 কেজি। এর কঠিন জ্বালানি ব্যবস্থায় ইরানকে বড় কৌশলগত সুবিধা দিয়েছে, কারণ কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্র খুব দ্রুত উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা যায়। অন্যদিকে পুরনো শাহাব সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো ছিল তরল জ্বালানিতে চালিত, যেগুলো উৎক্ষেপণের আগে প্রস্তুত করতে বেশি সময় লাগত। সেজ্জলের উন্নয়নের ইতিহাসও বেশ দীর্ঘ। 1990-এর দশকের শুরুতেই এর নকশা তৈরির কাজ শুরু হয়। 2008 সালে প্রথমবার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়। সেই পরীক্ষায় এটি প্রায় 800 কিলোমিটার পথ অতিক্রম করেছিল। এরপর 2009 সালের মে মাসে দ্বিতীয়বার পরীক্ষা চালানো হয়, যেখানে এর উন্নত নেভিগেশন ও গাইডেন্স সিস্টেম যাচাই করা হয়। এরপর একে একে আরো 4টি পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়। ষষ্ঠ পরীক্ষায় এই ক্ষেপণাস্ত্র প্রায় 1900 কিলোমিটার দূরে ভারত মহাসাগরে আঘাত হানতে সক্ষম হয়েছিল। সেই থেকেই বোঝা যায় ইরান ধীরে ধীরে এর ক্ষমতা বাড়িয়ে তুলেছে। সাইরেন, বিস্ফোরণ, ড্রোনের গুঞ্জন, সব মিলিয়ে যুদ্ধ এক ভয়ঙ্কর অধ্যায়ে প্রবেশ করেছে। আর এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে ইরানের এলিট বাহিনী, ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস। ইরানের এই বাহিনী দাবি করেছে তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও মহাকাশ অস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোর ওপর হামলা চালিয়েছে। শুধু তাই নয়, আকাশে জ্বলে উঠেছে ইরানের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র। এর মধ্যে ছিল হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ফাত্তা হাইপারসনিক মিসাইল, যা কয়েক মিনিটের মধ্যেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর পাশাপাশি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইমাদ মিসাইল এবং গাদার মিসাইল। ইরানের ভাষ্য অনুযায়ী এই হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক মহাকাশ প্রযুক্তি কেন্দ্রগুলো। যদিও কোন নির্দিষ্ট স্থাপনায় আঘাত হানা হয়েছে তা স্পষ্ট করে বলা হয়নি। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হামলার সময় উত্তর ইসরায়েলে সাইরেন বেজে ওঠে। একই সঙ্গে জেরুজালেম অঞ্চলেও সতর্কবার্তা জারি করা হয়, কারণ ইসরায়েলি সেনাবাহিনী, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার সংকেত শনাক্ত করছিল। ইসরায়েলের দাবি, ইরান থেকে সীমিত সংখ্যক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এর বেশিরভাগই প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করা হয়েছে অথবা খোলা জায়গায় গিয়ে পড়েছে। তবে একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস হওয়ার পর তার ধ্বংসাবশেষ মধ্য ইসরায়েলের কয়েকটি এলাকায় পড়ে। আল জাজিরা এর প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের টুকরো তেল আবিবের কাছে কয়েকটি শহরে পড়ে। এর মধ্যে ছিল শাম, রিশন লেৎসিয়ন, লড এবং নেস জিওনার মতো এলাকা। এই যুদ্ধের ভয়াবহতা বোঝা যায় আরেকটি পরিসংখ্যান থেকে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে অন্তত 3,369 জন মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শুধু গত 24 ঘন্টাতে আহত হয়েছে 142 জন। ইরানের হামলা শুধু ইসরায়েলেই থেমে থাকেনি। ইরানি বাহিনী দাবি করেছে তারা মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্য করেছে। এর মধ্যে রয়েছে আবুধাবির আল ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনের জুফাইরি নৌ ঘাঁটি। এই হামলায় ইরান ব্যবহার করেছে তাদের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল জুলফিকার মিসাইল। এদিকে সংঘাতের আরেকটি উত্তপ্ত কেন্দ্র হয়ে উঠেছে ইরাক। বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সাইরেন বাজতে শুরু করে পুরো শহরে। ইরাকি নিরাপত্তা বাহিনী জানায় তারা কয়েকটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এর মধ্যেই নতুন আতঙ্ক তৈরি করেছে একটি ভিডিও। ইরানপন্থী ইরাকি গোষ্ঠী কাতাইব হেজবুল্লাহ দাবি করেছে তারা বাগদাদের কাছে মার্কিন ঘাঁটি ক্যাম্প ভিক্টোরিতে ড্রোন হামলা চালিয়েছে। ভিডিওতে দেখা যায় ছোট একটি ড্রোন ঘাঁটির উপর দিয়ে উড়ে গিয়ে সরাসরি একটি ভবনের দিকে ধেয়ে যাচ্ছে। এই ড্রোনগুলোকে বলা হয় FPV ড্রোন। এগুলোতে ছোট ক্যামেরা থাকে এবং অপারেটর সরাসরি ভিডিও দেখে ড্রোনটি লক্ষ্যবস্তুতে পরিচালনা করতে পারে। অবিশ্বাস্য হলেও সত্য, এই ড্রোনগুলোর দাম মাত্র কয়েকশো ডলার, কিন্তু ক্ষয়ক্ষতি করতে পারে কোটি কোটি ডলারের সামরিক স্থাপনায়। রাতের নীরবতা ভেঙে হঠাৎই বিস্ফোরণের শব্দ। ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে ইরানের সন্দেহভাজন ক্লাস্টার বোমা হামলা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কয়েকটি বাড়ি, আর সেই দৃশ্য ক্যামেরায় ধরা পড়তেই নতুন করে শুরু হয়েছে প্রশ্ন, এই যুদ্ধের পাল্লা কি ধীরে ধীরে ইরানের দিকেই ছুটছে? ভোরের দিকে ইসরায়েলের মধ্যাঞ্চলে অন্তত 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সূত্র এবং উদ্ধারকর্মীরা বলছেন, হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে এগুলো ছিল ক্লাস্টার টাইপের ওয়ারহেড। এমন অস্ত্র একবার আঘাত করলে আশপাশে একাধিক বিস্ফোরণ ঘটাতে পারে, যা বসতবাড়ির জন্য অত্যন্ত ভয়াবহ।
ঘটনার পরপরই প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় একটি আবাসিক এলাকায় একটি বাড়ি আংশিক ধ্বংস হয়ে গেছে, দেয়াল ভেঙে পড়েছে, জানালা উড়ে গেছে আর চারপাশে ছড়িয়ে আছে ধ্বংসাবশেষ। মাত্র একদিন আগে একই ধরনের হামলায় শতাধিক মানুষ আহত হয়েছিল, ফলে আতঙ্ক এখনো কাটেনি। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায়, রাতের পর রাত আকাশে সাইরেন বাজছে। বিশেষ করে তেল আবিব এলাকায় বারবার সতর্কবার্তা দেওয়া হচ্ছে, কারণ ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থামার কোনো লক্ষণ নেই। 15 মার্চের সিসিটিভি ফুটেজে দেখা যায় তেল আবিবের একটি সড়কে সরাসরি আঘাত হানে একটি ইরানি ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই বড় বিস্ফোরণ ঘটে এবং আশপাশে ক্ষয়ক্ষতি হয়। পরে জরুরি সেবা সংস্থা ও পুলিশ সেই ঘটনার সত্যতা নিশ্চিত করে। এদিকে একই দিনে ইরান ঘোষণা করেছে তাদের সামরিক অভিযানের নতুন ধাপ। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানিয়েছে তারা অপারেশন ট্রু প্রমিস 4 এর 55তম ধাপ শুরু করেছে। তাদের দাবি, এই অভিযানে তারা তেল আবিব এবং অধিকৃত অঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক ও প্রযুক্তিগত স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, উচ্চ নির্ভুলতার এবং ভারী ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর মধ্যে ছিল হাইপারসনিক ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র, শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল এবং আক্রমণকারী ড্রোন। শুধু ইসরায়েলি নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকেও লক্ষ্য করা হয়েছে বলে দাবি করেছে তারা। তাদের ভাষ্য অনুযায়ী আল ধাফরা বিমান ঘাঁটি, জুফাইরি নৌ ঘাঁটি এবং আরও কয়েকটি সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের জন্য বড় উদ্বেগের খবর এসেছে যুক্তরাষ্ট্র থেকে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধক বা ইন্টারসেপ্টরের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। দীর্ঘদিন ধরে চলা ক্ষেপণাস্ত্র হামলার চাপ সামলাতে গিয়ে তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি হয়েছে। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, এই পরিস্থিতি অনেকটাই প্রত্যাশিত ছিল, কারণ কয়েক মাস ধরেই জানা ছিল যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ সীমিত হয়ে আসছে। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে তাদের নিজস্ব সামরিক ঘাঁটি ও সেনাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা এখনো পর্যাপ্ত রয়েছে। এদিকে ইরান নতুন আরেকটি অভিযোগ তুলেছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নাকি ইরানি ড্রোনের নকল তৈরি করে বিভিন্ন দেশে হামলা চালাচ্ছে, যাতে দোষ ইরানের ওপর চাপানো যায়। ইরানের মতে, এই ধরনের মিথ্যা পতাকা অভিযান চালিয়ে তারা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক খারাপ করতে চাইছে। একদিকে শত শত ড্রোন আর ক্ষেপণাস্ত্র ছুড়ে দিচ্ছে ইরান, অন্যদিকে সেগুলো ঠেকাতে গিয়ে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। প্রতিটি আঘাত প্রতিহত করতে গিয়ে তাদের অস্ত্র ভান্ডার যেন দ্রুত খালি হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের অব্যাহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় পশ্চিমা দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চরম চাপের মুখে পড়েছে। প্রতিটি হামলা ঠেকাতে একের পর এক দামি ক্ষেপণাস্ত্র ছুটতে হচ্ছে। আর সেই কারণেই এখন বড় প্রশ্ন উঠছে, এই প্রতিরক্ষা অস্ত্র কতদিন চলবে? এই সংকট সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ইউরোপেরই শক্তিশালী দেশ ফ্রান্সে। দেশটির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তারা সম্প্রতি জরুরি বৈঠকে বসেছেন, কারণ তাদের আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুদ দ্রুত কমে আসছে বলে আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে বর্তমানে ফ্রান্সের যুদ্ধ বিমান রাফাল মোতায়েন রয়েছে। এই যুদ্ধ বিমানগুলো ব্যবহার করে ইরানের তথাকথিত কামিকাজে ড্রোন ভূপাতিত করা হচ্ছে। এই ড্রোনগুলো ধ্বংস করতে ব্যবহার করা হচ্ছে অত্যন্ত উন্নত ক্ষেপণাস্ত্র মিকা মিসাইল। কিন্তু এখানেই বড় সমস্যা, একটি মিকা ক্ষেপণাস্ত্রের দাম প্রায় 6 থেকে 7 লাখ ইউরো। অন্যদিকে ইরানের অনেক ড্রোনের দাম কয়েক হাজার ডলার মাত্র। অর্থাৎ যুদ্ধের এই সমীকরণে প্রতিটি প্রতিরক্ষা আঘাতেই বিপুল অর্থ ব্যয় হচ্ছে। ফলে ফ্রান্সের সামরিক বিশেষজ্ঞরা এখন বলছেন, এই ব্যয়বহুল প্রতিরক্ষা কৌশল দীর্ঘদিন চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়তে পারে, কারণ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দ্রুত নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করে সরবরাহ দিতে পারছে না। এই সংকট শুধু ফ্রান্সেই সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি আরব দেশও একই সমস্যার মুখোমুখি। বিশেষ করে কাতার, আরব আমিরাত, সৌদি আরবে মোতায়েন করা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা এখন প্রচন্ড চাপের মধ্যে রয়েছে। এই দেশগুলোতে ব্যবহৃত হচ্ছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট, কিন্তু প্রতিটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে খরচ হচ্ছে 30 থেকে 60 লাখ ডলার। অর্থাৎ সস্তা ড্রোন ঠেকাতে কোটি কোটি ডলারের অস্ত্র ব্যবহার করতে হচ্ছে। যুদ্ধের এই অসম ব্যয়ের কারণে পশ্চিমা দেশগুলোর অস্ত্রাগারে দ্রুত টান পড়ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে এখনো অফুরন্ত অস্ত্র রয়েছে। তার ভাষায়, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র যে কোনো সময় প্রতিরক্ষা জোরদার করতে পারবে। কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে মাঠের বাস্তবতা এত সহজ নয়। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাও বড় ধরনের চাপের মুখে পড়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য ব্যবহৃত ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ দ্রুত কমে আসছে বলে গুঞ্জন উঠেছে। যদিও ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে তা অস্বীকার করেছে। এই পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্র এখন নতুন কৌশল নিচ্ছে। বিশ্বের অন্য অঞ্চলে মোতায়েন করা কিছু প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে সরিয়ে আনা হচ্ছে।
এর মধ্যে রয়েছে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড। জানা গেছে দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা এই ব্যবস্থার একটি বড় অংশ ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়েছে। এদিকে ইরান নিজস্ব শক্তির ওপর ভর করে আরো বড় দাবি করছে। তাদের বক্তব্য অনুযায়ী দেশের বিভিন্ন ভূগর্ভস্থ ঘাঁটি ও সুড়ঙ্গে বিপুল পরিমাণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। এই অস্ত্র ভাণ্ডারের অনেকটাই এখনো ব্যবহার করা হয়নি বলে দাবি করেছে তেহরান। ফলে যুদ্ধ দীর্ঘ হলে পরিস্থিতি পশ্চিমা দেশগুলোর জন্য আরো কঠিন হয়ে উঠতে পারে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।